নমস্কার, সন্ধ্যে 7টায় আমি অয়ন। লজিক্যাল ডিসক্রিপেন্সির সমস্ত কিছু এবার খতিয়ে দেখবেন জেলা জজেরা। সোমবার থেকেই শুরু হবে জেলা জজেদের কাজ, অর্থাৎ জুডিশিয়াল অফিসারদের যে কথা বলা হয়েছিল সেখানে জেলা জজেরা দেখবেন সমস্ত খুঁটিনাটি তথ্য এবং কি হবে, কিভাবে কাজ করবেন এই বিষয়টি নিয়ে সরাসরি চলে যাব প্রতিনিধি অর্ণবের কাছে। অর্ণব, কি সিদ্ধান্ত হলো? দেখো, আজ কলকাতা হাইকোর্টে দুটো বিষয় ঘটলো। প্রথম, সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী বৈঠক হলো দুপুর 2:30 থেকে 4টে পর্যন্ত, যে বৈঠকে এসআইআর সঙ্গে সম্পর্কযুক্ত সব পক্ষ তারা এক ছাতার তলায় তারা বৈঠক করলেন, বেশ কিছু সিদ্ধান্ত নিলেন। সেখানে নির্বাচন কমিশনের তরফে যিনি প্রতিনিধি এসেছিলেন তিনি ল ডিপার্টমেন্টের হেড, যিনি বিহার এসআইআর ক্ষেত্রেও কাজ করেছেন কেন্দ্রীয় সরকারের এবং এক্ষেত্রে ইসিআই এর হয়ে বিশেষ করে। এর পাশাপাশি সব পক্ষের ডিজিপি, রাজ্যের মুখ্য সচিব, অ্যাডভোকেট জেনারেল, অতিরিক্ত সলিসিটর জেনারেল প্রত্যেকেই ছিলেন, প্রধান বিচারপতি তো ছিলেনই। সেখান থেকে সিদ্ধান্ত হয়েছে আপাতত কলকাতা হাইকোর্টে সিটিং জাস্টিসদের নিয়ে একটা কমিটি, এটা যে কোনো কাজ কলকাতা হাইকোর্টে করা হয়, সেটা বিল্ডিং হতে পারে, সেটা অন্য কোনো কলকাতা হাইকোর্ট ওরিয়েন্টেড কাজ হতে পারে, সব কিছুতেই হাইকোর্টের একটি করে কমিটি আছে। যেমন বিল্ডিং কমিটি, এই বিল্ডিং কমিটিতে কারা রয়েছেন, সবকিছুতে কমিটি আছে। এই যে কাজটা হচ্ছে কলকাতা হাইকোর্টকে তো দায়িত্ব দিয়ে সুপ্রিম কোর্ট, তার জন্য দুজন সিটিং বিচারপতিকে দিয়ে একটি কমিটি তৈরি করা হয়েছে। সেটা একেবারে হাইকোর্টের নর্মাল ফর্ম। কিন্তু এই জুডিশিয়াল অফিসার বিচারকরা যে এসআইআর এ কাজ করবেন, সেই কাজটা কিন্তু জেলা বিচারকরাই ঠিক করবেন। তারাই বিষয়টা প্রাথমিকভাবে তারাই দেখবেন, তাদের নজরদারিতেই সেখানকার জেলার বিচারকরা কাজটা করবেন, এমনটা কিন্তু নির্দিষ্ট হয়েছে। একই সঙ্গে এই বৈঠকে আরও কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তার বিস্তারিত অংশ হয়তো সিইও দপ্তর থেকে আরও বিস্তারিতভাবে জানানো হবে। দ্বিতীয় যে পার্টটা হয়েছে তাতে জুডিশিয়াল অফিসারদের কোনো প্রশিক্ষণ দেওয়া হবে কি হবে না, সেই প্রশিক্ষণ নিতে হবে এবং তার প্রশিক্ষণ আজই দেওয়া হলো। আচ্ছা, আজ দেওয়ার অর্থ হলো সোমবার থেকেই যাতে এই জুডিশিয়াল অফিসাররা কাজে নেমে যেতে পারেন। এবং 8 ঘন্টার একটা সেশন হলো, ভার্চুয়াল বৈঠকে উপস্থিত হন প্রধান বিচারপতি সুজয় পাল। তিনি সমস্ত জুডিশিয়াল অফিসারদের একটা ভার্চুয়াল বৈঠকে ডাক দেন। সেই ভার্চুয়াল বৈঠকে প্রায় 100-র বেশি অফিসার ছিলেন বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। যদিও প্রায় 250-র কাছাকাছি জুডিশিয়াল অফিসার এখনো পর্যন্ত হাইকোর্টের যা তথ্য এসছে তাতে এই এসআইআর কাজ করবেন, সংখ্যাটা আরো বাড়তে পারে কিছুটা। এবং এই জুডিশিয়াল পরিষদে সুপ্রিম কোর্টের আদেশ এসআইআর কাজ কি করে করতে হবে সেটা প্রধান বিচারপতি জানান। কিন্তু ইসিআই এর যিনি এই ল ডিপার্টমেন্টের হেড যিনি ছিলেন, তিনি আজকেই প্রশিক্ষণ শুরু করে দেন এবং 8 ঘন্টার একটা সেশন হয়। এবং এক্ষেত্রে ইআরওরা কি করে কাজ করে, এই ইআরওরা কি করে কাজ করে, কিভাবে কাজ করতে হয়, কি করে এই লজিক্যাল ডিসক্রিমিনেন্সি ক্লেম অবজেকশন কিও করতে হয়, তার একটা প্রাথমিক পাঠ দেওয়া হয়েছে। কাজেই প্রাথমিকভাবে একটা প্রশিক্ষণ পেয়েছেন জুডিশিয়াল অফিসাররা। সোমবার দিন সূচি চূড়ান্ত হবে, সেক্ষেত্রে জেলা ভিত্তিক একটা ট্রেনিং প্রশিক্ষণ হবে এবং কেন্দ্রীয়ভাবে যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আরো একটা প্রশিক্ষণের ব্যবস্থা হবে। ওকে, আজকে 8 ঘন্টার ছুটি 8 ঘন্টার প্রশিক্ষণ হয়েছে এবং পরবর্তী সময়ে আরো প্রশিক্ষণের ব্যবস্থা করা যেতে পারে, কিন্তু সোমবার থেকেই কাজ। আর এই যে জুডিশিয়াল অফিসারদের ছুটি বাতিল, মানে বিচারকদের ছুটি বাতিল হলো 9 মার্চ পর্যন্ত, 23 তারিখ থেকে। অর্ণব, এর আগে আমরা বিভিন্ন বিপর্যয়ের ক্ষেত্রে, পুরসভার ক্ষেত্রে দেখেছি, অন্যান্য অনেক ডিপার্টমেন্টের ক্ষেত্রে দেখেছি ছুটি বাতিলের। এখানে কি হাইকোর্টের ক্ষেত্রে বা কোর্টের ক্ষেত্রে, বিচার বিভাগের ক্ষেত্রে কি এটা নজিরবিহীন? এর আগে কোনোদিন হয়েছে এরকম ছুটি বাতিলের ঘটনা? সাম্প্রতিক সময় নজির নেই। গতকাল সুপ্রিম কোর্টের আদেশে এই অংশটা উদ্ধৃত করা হয়েছে যে এসআইআর উদ্ভূত যে রাজ্যের পরিস্থিতি সেটা এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশন, তাই এক্সট্রা অর্ডিনারি একটা সিচুয়েশনের মধ্যে রাজ্যের জুডিশিয়ারিও পড়তে চলেছে। তাই আগামী 7 বা 10টা দিন তাদের অন্য সব কাজ কাটছাট করে তাদের এসআইআর কাজে হাত লাগাতে হবে, এটা সুপ্রিম কোর্টের আদেশ, তার মধ্যে উল্লেখিত রয়েছে। কাজেই এই এমার্জেন্সি যে পিরিয়ড, যেটা জুডিশিয়ারির মধ্যে কিন্তু সেভাবে দেখা যায়নি এর আগে, সাম্প্রতিক সময় নজির নেই, সেটাও একটা নজির তৈরি হলো। সমস্ত ধরনের ছুটি বাতিল করা হয়েছে। 23শে ফেব্রুয়ারি থেকে 9 মার্চ পর্যন্ত কারোর যদি প্রিফিক্সড
ছুটি নেওয়া থাকে, অর্থাৎ আগে থেকেই ছুটি নেওয়া থাকে, তার যদি স্বাস্থ্য সংক্রান্ত কোনো সমস্যা তৈরি না হয় তাহলে সেই ছুটি বাতিল হয়ে যাবে। এবং এই এসআরের কাজে প্রত্যেককে হাত লাগাতে হবে, কারণ জুডিশিয়াল অফিসার যত বেশি পাওয়া যাবে, সিটিং যারা অর্থাৎ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হতে পারেন, তিনি সিবিআই কোর্টে জাজ হতে পারেন, তিনি এনআই আদালতে জজ হতে পারেন, তিনি জেলা আদালতে জজ হতে পারেন, তিনি মহকুমা আদালতে জজ হতে পারেন, বিচারক হতে পারেন, প্রত্যেককে যত বেশি সিটিং জাস্টিস তাদেরকে নামানোর চেষ্টা করছে কলকাতা হাইকোর্টের প্রশাসন এবং প্রধান বিচারপতির উদ্যোগ তাই। এবং এর বাইরেও রিটায়ার্ড জাজদেরও কিন্তু জেলা থেকে নেওয়া হবে, সেই কলও কিন্তু বিভিন্ন মাধ্যমে বিভিন্ন ডিস্ট্রিক্ট জাজেদের কাছে বা বিচারকদের কাছে পৌঁছে গেছে। আজ সকাল থেকে এই প্রক্রিয়াটা শুরু হয়েছে এবং সোমবার থেকেই কাজ শুরু। আরো প্রশিক্ষণের দরকার হলে প্রশিক্ষণ দেওয়া হবে এবং 9 মার্চ পর্যন্ত সমস্ত ছুটি বাতিল। এটা নজিরবিহীন সাম্প্রতিক সময়। আর এদিকে কমিশন বলেছে সমস্ত রকম ব্যবস্থার আশ্বাস দিয়েছে জুডিশিয়াল অফিসারদের। কিভাবে সমস্ত রকম আশ্বাস, কি পরিকাঠামো বিচারকদের দেওয়া হবে, কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে। সোমরাজ, সোমবার থেকেই তো কাজ শুরু হতে চলেছে, এই আজকে এবং কালকের মধ্যে কি পরিকাঠামো তুলে দিতে পারবে সিইও? দেখো, প্রথমেই তোমাকে জানিয়ে রাখি, যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে, আজ রাত্রি 12টা পর্যন্ত যত সংখ্যক অভিযোগের নিষ্পত্তি করা হবে, অর্থাৎ যত সংখ্যক অভিযোগ নিষ্পত্তির সঙ্গে ইআরও, এইআরও, মাইক্রো অবজারভার এবং রোল অবজারভাররা একমত হতে পারবেন, তারপরে 12টার পর অভিযোগ নিষ্পত্তির পোর্টাল বন্ধ করে দেওয়া হবে এবং তারপরে যত সংখ্যক বাকি থাকবে সেই সংখ্যাটা নিয়ে জুডিশিয়াল অফিসাররা অভিযোগের নিষ্পত্তি করবেন। এটা গেল প্রথম বিষয়। এবং আগামীকাল দুপুর 12টার মধ্যে কত সংখ্যক অভিযোগের নিষ্পত্তি করতে হবে সেটা আগামীকাল দুপুর 12টার মধ্যে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেওয়া হবে। সেই সংখ্যার উপর নির্ভর করেই 294টি বিধানসভার জন্য 294টি নিষ্পত্তি কেন্দ্র তৈরি করা হবে। আবারও বলছি, 294টি বিধানসভার জন্য 294টি শুনানি কেন্দ্র তৈরি করা হবে, অভিযোগ নিষ্পত্তি কেন্দ্র। এই অভিযোগ নিষ্পত্তি কেন্দ্রগুলি কোথায় হবে তা সংশ্লিষ্ট জেলার জেলাশাসকরা চূড়ান্ত করবেন, আজকের মধ্যেই সেটা চূড়ান্ত করবেন এবং তারপর কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেবেন। দ্বিতীয়ত যেটা হচ্ছে যে সোমবার থেকেই যাতে জুডিশিয়াল অফিসাররা নিষ্পত্তির প্রক্রিয়া শুরু করতে পারে, ইতিমধ্যেই সেই প্রক্রিয়া শুরু করে দেওয়া হয়েছে এবং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিও চেষ্টা করছেন যাতে সোমবার থেকেই জুডিশিয়াল অফিসাররা এই অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়া শুরু করতে পারে। আগামীকালকের মধ্যেই জেলাগুলিতে জুডিশিয়াল অফিসাররা পৌঁছে যাচ্ছেন বলে কমিশন সূত্রে জানা যাচ্ছে। এছাড়াও যেটা জানা যাচ্ছে, জুডিশিয়াল অফিসারদের কেন্দ্রে, অর্থাৎ জুডিশিয়াল অফিসারদের যে নিষ্পত্তি কেন্দ্র হবে সেখানে সিসিটিভি থাকবে। এটা হাইকোর্টের তরফে অনুরোধ এসছে রাজ্য পুলিশের ডিজিপির কাছে যে যাতে যেখানে অভিযোগ নিষ্পত্তি হবে, যেখানে জুডিশিয়াল অফিসাররা বসে নিষ্পত্তি করবেন সেখানে সিসিটিভি থাকবে। অভিযোগ নিষ্পত্তির কেন্দ্রের ভেতরে থাকবে সিসিটিভি, যেখানে বসে তারা কাজ করবেন, এবং বাইরেও থাকবে সিসিটিভি, আইন শৃঙ্খলার কথা মাথায় রেখে। পাশাপাশি এটাও ঠিক হয়েছে যে জুডিশিয়াল অফিসারদের জন্য আলাদা করে একটি পোর্টাল তৈরি করা হচ্ছে। সেই পোর্টালটি তৈরি করছে নির্বাচন কমিশন। এই পোর্টালের জন্য জুডিশিয়াল অফিসারদের কাছে আলাদা করে একটি করে লগইন আইডি থাকবে। এই লগইন আইডির মাধ্যমে তারা লগইন করবেন। এই লগইন করলে তারা দেখতে পাবেন যে প্রত্যেকটি বুথ ধরে ধরে কাদের কাদের অভিযোগের নিষ্পত্তি হয়নি এবং তারা যে বুথের, অর্থাৎ যে বিধানসভার কাজ করবেন যে জুডিশিয়াল অফিসাররা, সেইখানের অধীনে কাদের কাদের অভিযোগের নিষ্পত্তি বাকি রয়েছে সেই তালিকা তারা দেখতে পেয়ে যাবে। তাদের সঙ্গে মাইক্রো অবজারভাররা সহযোগিতা করবেন। এখানে মাইক্রো অবজারভার থাকবে জাতীয় নির্বাচন কমিশনের তরফে 50% দেওয়া, রাজ্যের তরফে 50% দেওয়া। এটা আজকের বৈঠকে দুই পক্ষই সহমত হয়েছে। নথি যাচাই রুমের ভিতরে বাইরে সিসি ক্যামেরা, জুডিশিয়াল অফিসারদের জন্য আলাদা পোর্টাল, প্রত্যেক অফিসারকে দেওয়া হবে আলাদা লগইন সোমবার থেকেই। আমরা বলেছি হিয়ারিং যে ইআরও আছে এসি ওয়াইজ হয়, 294 এসি আছে, ওরকম হিয়ারিং হয়। কত অ্যারেঞ্জ করতে পারবেন নি করতে পারবেন এটা আমি বলতে পারবো না, এটা ইন্টারনাল ম্যাটার আছে। এখানে জুডিশিয়াল অফিসাররা থাকবেন, জুডিশিয়াল অফিসার তো কোর্ট সুপ্রিম কোর্টে বলে দিয়েছে কি রিটায়ার্ড অর সার্ভিং ডিস্ট্রিক্ট জাজ এন্ড অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ অফ আনইমপিচেবল ইন্টিগ্রিটি। কোনো কমিটি আমার নলেজে নেই, এটা তো আমার ইখতিয়ার মধ্যে নেই। আমি গিয়েছিলাম প্রধান বিচারপতি স্যারকে অ্যাডভাইস দেওয়ার জন্য, আমাদের কি আছে, আমাদের পয়েন্ট অফ ভিউ পুট ফরওয়ার্ড করার জন্য বাস।
আজকে ভাষা দিবসের মঞ্চ থেকে ফের হুঙ্কার এসআইআর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, এত তাড়াহুড়ো কিসের? কোনোভাবে বাংলার ভোটাধিকার, বাংলার মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া যাবে না। দেখুন, এত কিসের তাড়াহুড়ো? বাংলার লোকেদের ভোটার অধিকার থেকে বাদ দেয়া, সংস্কৃতি থেকে বাদ দেয়া, ভাষার সম্মান থেকে বাদ দেয়া। আপনারা কি চান বাংলাটা চলে যাবে? আপনারা কি চান বাংলাটাকে গায়ের জোরে দখল করবেন? আপনারা কি মনে করেন বাংলার মানুষের অধিকার কেড়ে নেবেন? বাংলা না থাকলে স্বাধীনতা আন্দোলনের জন্ম হতো না, বাংলা না থাকলে নবজাগরণ হতো না, বাংলা না থাকলে সামাজিক সংস্কার হতো না, বাংলা না থাকলে সতীদাহ প্রথা রোধ হতো না। আমার ওদের দেখে মনে হয় বাংলার জন্য বড্ড বেশি হ্যাংলা। বাংলাকে জোর করে দখল করতে হবে, জবরদস্তি বুলডোজ করতে হবে। এটা হচ্ছে না, হবে না। মানুষকে ভালোবাসতে শিখুন। ভোটার লিস্টে নাম তোলার জন্য 50,000 টাকা। হ্যাঁ, বাগদার বয়রার এক বিএলওর বিরুদ্ধে অভিযোগ, বাংলাদেশি যারা তাদেরকে ভোটার তালিকায় নাম তুলে দেওয়ার জন্য নাকি 50,000 টাকা চেয়েছেন, 5 জনের 10,000 টাকা করে। কি ভাইরাল হয়েছে অডিও, দেখুন। এই 5টা একটু কম সম করা যাবে না ভাই? একটা কথা বলছি শোন, 12 করে করেছে আমার চোখের সামনে, 5টা 50 লোকের শার্টকাট কথা, ঠিক আছে? সস্তা মনে করো না, 4 জন রয়েছে। শোনো, ইআরও এমও মানে মাইক্রো অবজারভার প্লাস ডিইও করি নির্বাচন কমিশনের। আমার সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনিরুদ্ধ। এরপরেও বিএলও, ইআরও তাদের নাম নিয়ে তোলা তুলছেন, এই সাহসটা পেলেন কোত্থেকে যদি অভিযোগ সত্যি হয়? দেখো, একদমই এই অডিও ভাইরাল হতেই রীতিমতন চাঞ্চল্য ছড়িয়েছে বাগদাতে, এবং এই বিষয়ে বাগদার প্রাক্তন বিধায়ক দুলাল বর নির্বাচন কমিশনের কাছে ওই অডিও পাঠিয়ে রীতিমতন ইমেল মারফত অভিযোগ জানিয়েছেন এই বিএলওর বিরুদ্ধে, যে বাংলাদেশিদের 10,000 টাকার বিনিময়ে ভোটার লিস্টে নাম তুলে দেবেন। 5 জন ভোটারের জন্য 50,000 টাকা চাওয়া হচ্ছে, এবং যাদের কাছ থেকে এই টাকা চাওয়া হচ্ছে তাদের নামও উল্লেখ করেছেন দুলাল বর। তিনি অভিযোগ করছেন যে এই বিএলও যেহেতু এই অডিওর সত্যতা আমরা যাচাই করিনি, বিএলও কথা বলছেন, কোন বিএলও কথা বলছেন, কার সঙ্গে কথা বলছেন সেটা দুলাল বর রীতিমতন অভিযোগ পত্রে সেই নাম উল্লেখ করেছেন। এবং এই বিএলওর সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি কিন্তু দুলাল বরের এই অভিযোগকে ভিত্তিহীন অভিযোগ বলছেন। বলছেন এই অডিও সত্যতা নিয়েও তিনি বলেছেন তদন্ত হবে। একদমই নির্বাচন কমিশনের কাছে এই অভিযোগ যাওয়ার পরে আমরা বাগদার বিডিওর সঙ্গে কথা বলেছিলাম, তিনি জানিয়েছেন যে নির্বাচন কমিশনের তরফ থেকে যদি রিপোর্ট চাওয়া হয় আমরা এই বিষয়ে তদন্ত করে দেখব এই ঘটনার সত্যতা কি আছে, দেখা যাক তদন্তে কি বেরোয়। আর বিএলও নিজে অবশ্য এআই দিয়ে জালিয়াতির কথা বলছেন। এই বিষয়টি তো আমি সেরকম কোনো কিছু জানি না, এরকম কোনো কথা আমাদের সঙ্গে বিএলওর সাথে হয়নি। না, আমি তো কাউকে কিছু বলিনি। 2002 সালে আমার নাম নেই, আমার দিদিমার নাম আছে এখানে, আমাদের পাশে ভাই, আমরা এখানে জন্মসূত্রে এখান থেকে আসি। আমার জন্ম 1989 সালের থেকে। হ্যাঁ, বাবা মার নাম আছে, বাবা মার সমস্ত ডকুমেন্টস আছে। অভিযোগ বিভিন্ন রকম করতে পারেন, কিন্তু এরকম ধরনের কোনো বিষয় হয়নি, বা কোথায় উনি কি অডিও পেয়েছেন আমি জানিও না। আজ এআই এর যুগে অনেক কিছু হতে পারে, কিন্তু সেটা আমার দায়িত্ব নয়, সেটা তদন্ত করার যাদের দায়িত্ব তারা করবে। আমার এ বিষয়ে কিছুই বলার নেই, কারণ এ ধরনের কোনো কথাবার্তা হয়নি বা এর কোনো ভিত্তিই নেই, ভিত্তিহীন একটা অভিযোগ। এ বিষয়ে যারা তদন্ত করে তারা তদন্ত করুক। গত 19শে ফেব্রুয়ারি বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম নপাড়ার 120 পাটের বিএলও চন্দ্রকান্ত মণ্ডল, তিনি ওই গ্রামেরই জনৈক ইসমাইল মণ্ডল, তার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন যে 5টা ভোট করে দেবেন, বিনিময়ে তিনি 50,000 টাকা নেবেন। এবং সেই অডিও কথোপকথনও আমাদের কাছে আসে। ভারতের নির্বাচন কমিশনকে তাদের দৃষ্টি আকর্ষণ করলাম, সত্যি যদি বিএলআর এই ধরনের কার্যকলাপে জড়িত থাকে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক। মতুয়াদের ক্ষোভ সামলাতে কি দাওয়াই সিএ? পশ্চিমবঙ্গে সিএ এর জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এমপাওয়ার্ড কমিটি গঠন করলো। অনেকেরই প্রশ্ন, নাগরিকত্বের আবেদন করে কি এইবারে ভোটাধিকার পাবেন মতুয়ারা?
সামনেই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট, তার আগে সিএ এর মাধ্যমে দ্রুত নাগরিকত্ব দিতে তৎপর স্বরাষ্ট্র মন্ত্রক। গেজেট নোটিফিকেশন করে গঠন করা হলো এম্পাওয়ার্ড কমিটি। পশ্চিমবঙ্গের কমিটির নেতৃত্বে রাজ্যের জনগণনা বাস্তবায়নের দায়িত্বে থাকা ডেপুটি রেজিস্ট্রার জেনারেল। কমিটি সদস্য হিসেবে থাকবেন আইবির ডেপুটি সেক্রেটারি পদমর্যাদার অফিসার, ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের মনোনীত আধিকারিক, পশ্চিমবঙ্গের ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টারের আধিকারিক, পোস্টাল ডিপার্টমেন্টের ডেপুটি সেক্রেটারি পদমর্যাদার আধিকারিকও থাকবেন কমিটিতে। এই কমিটির বৈঠকে যোগ দেবেন স্বরাষ্ট্র দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি অথবা অ্যাডিশনাল চিফ সেক্রেটারি। আবেদনকারীদের পরিচয় খতিয়ে দেখবে বিশেষ কমিটি। নাগরিকত্ব দেওয়া অথবা আবেদন খারিজের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। বিজেপির বড় ভরসা মতুয়াদের ভোট। সেই মতুয়াদেরই অনেকে এসআইআর নিয়ে চিন্তায়। ভোটার লিস্টে নাম উঠবে কিনা এ নিয়ে উদ্বেগে তৈরি হয়েছে ক্ষোভ। কারণ এসআইআরে উত্তর 24 পরগনা এবং নদিয়া জেলা থেকে সব থেকে বেশি ভোটারের নাম বাদ পড়েছে। উত্তর 24 পরগনায় বাদ পড়েছে 1,88,746 জনের নাম, নদিয়ায় 1,698,000। এই দুই জেলাতেই মতুয়া ভোটারের সংখ্যা বেশি। হ্যাঁ, আশঙ্কা তো করবো যে মতুয়া সমাজে তাদের যদি বাদ যায়, সেটা তো সমর্থন কখনো করব না। এই বিধানসভা নির্বাচনের প্রাক্কালে নাগরিকত্ব দেওয়ার এত তড়িঘড়ি পরিকল্পনা কেন? এতদিন তারা কোথায় ছিল? এবং বিভিন্ন জায়গায় নাগরিকত্বের নাম করে এই যে টাকা তোলা হচ্ছে আমাদের সাধারণ মতুয়াদের কাছ থেকে, আমরা এই যে এখন কি এই যে তড়িঘড়ি শুরু করেছে কেন্দ্রীয় সরকার, এটাকে শুধুমাত্র আগামীতে মতুয়াদের ভোট নিয়ে ভোট বৈতরণী পার করবে সেই কারণের জন্যই? আমরা তো সবসময় চাই দ্রুততার সাথে যারা আবেদন করেছেন সিএতে সেগুলো দ্রুততার সঙ্গে নিষ্পত্তি হোক। এবং একটি কথা পরিষ্কারভাবে বলে রাখি, হিন্দু যারা বা হিন্দু সহ মুসলিম ব্যতীত বাংলাদেশ থেকে যারা ধর্মীয় কারণে এই দেশে এসছেন, তাদের নিরাপত্তার দায়িত্ব ভারত সরকারের, কেন্দ্রের সরকারের। এই এসআইআর বলা হয়েছিল 1,20,00,000 রোহিঙ্গা বাংলাদেশি অনুপ্রবেশকারীর নাম বাদ দেওয়া, কিন্তু মাঝখান থেকে যে 58 লক্ষ মানুষের নাম বাদ গেছে তার মধ্যে 24 লক্ষ মৃত আর প্রায় 22 লক্ষের বেশি মানুষ তারা হচ্ছেন যারা ডকুমেন্ট প্রডিউস করতে পারেনি, এবং এই সংখ্যাটা 90% মতুয়া সম্প্রদায়ের মানুষ। তারপরে এরা এত বছর বিজেপিকে ভোট দিয়েছে, আজকে সেই বিজেপি এসে এদের নাগরিকত্ব কেড়ে নিচ্ছে। আর আজকে এই তালিকা প্রমাণ করলো সবচেয়ে বেশি বিপদগ্রস্ত হবেন, ক্ষতিগ্রস্ত হবেন মতুয়া সম্প্রদায়ের মানুষ। সেটা কার্যত দেখা গেল আমরা সঠিক ছিলাম। নিউজ 18 বাংলা। বারবার শুভেন্দু অধিকারী উত্তরবঙ্গ নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন। তিনি বলছেন 54টি আসনের মধ্যে 45টিরও বেশি আসন পাবে বিজেপি। আজকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ পাল্টা তোপ দাগলেন। উত্তরবঙ্গে বইনি হবে না, আমি আপনাকে বলে দিলাম। 54-র মধ্যে 45-এর উপরে ভারতীয় জনতা পার্টি পাবে, আমার নাম করে লিখে রাখবেন। তারপরেও 5-7টা যা পাবে ও অন্যরা পাবে, তৃণমূল ওখানে 0 পাবে। 54-তে 0 হবে, মালদা থেকে আলিপুরদুয়ার, কোচবিহার 0 হবে, আমি আপনাকে আজকে বলে। একজন বদ্ধ উন্মাদও এ কথা বলতে দ্বিধাবোধ করবেন যে সামনের যে বিধানসভা নির্বাচন, এই নির্বাচনে তৃণমূল কংগ্রেস উত্তরবঙ্গে কোনো বইই করতে পারবেন না। যত দিন যাচ্ছে তত পুরোপুরি পাগল হয়ে যাওয়ার দিকে এগোচ্ছে। এবার উত্তরবঙ্গে কি ফলাফল হয় তিনি এবং তার দল বুঝতে পারবেন। এখন থেকে তার জন্য তৈরি থাকুন। ভোট ঘোষণার আগে, ভোটার তালিকা বেরোনোর আগেই 50,000 আধা সেনা রাজ্যে, আর তা নিয়ে তুঙ্গে তর্জা। এখনো ভোট ঘোষণা হয়নি, তার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী। ভোট ঘোষণার আগেই রাজ্যে 480 কোম্পানি বাহিনী মোতায়েন করতে হবে। এর মধ্যে 1 মার্চ 240 কোম্পানি এবং 10 মার্চ 240 কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে বলে জানিয়ে দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। এটা ইসিআই থেকে হয়েছে, এটা আজকে খবর পেয়েছি আমি। এই কেন্দ্রীয় বাহিনী কিভাবে কাজ করবে বাট দেখা যাক। এটা তো এখানে লেখা আছে কি ডিজি সঙ্গে কথা করবে, স্টেট যে অবজার্ভার আছে ওনার সঙ্গে কথা করবে, সবাই সঙ্গে কথা করবে, অর্ডার মধ্যে লেখা আছে। রাজ্যে এসআইআর এর শুনানি শেষ হয়েছে। এই শুনানি চলাকালীন দক্ষিণ 24 পরগনার বাসন্তী এবং মুর্শিদাবাদের ফারাক্কা সহ বেশ কয়েকটি কেন্দ্রে উত্তেজনা ছড়ায়, ভাঙচুর চলে। জানা গিয়েছে কমিশনের আশঙ্কা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরে অশান্তি হতে পারে। সেই মতো তারা বেশ কিছু স্পর্শকাতর এলাকা চিহ্নিত করেছে। এই ধরনের স্পর্শকাতর এলাকাতে ভোট ঘোষণার আগেই মোতায়েন করা হবে কেন্দ্রীয় বাহিনী।
বিধানসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশের আগেই রাজ্যে মোতায়েন হচ্ছে কেন্দ্রীয় বাহিনী, কিন্তু এই কেন্দ্রীয় বাহিনী রাজ্যের কোন কোন স্পর্শকাতর এলাকায় মোতায়েন করা হবে তা নিয়ে সিদ্ধান্ত নিতে আগামী সপ্তাহে বৈঠক হতে চলেছে। যে বৈঠকে চূড়ান্ত হয়ে যাবে রাজ্যের কোন কোন এলাকা স্পর্শকাতর এলাকা হিসাবে চিহ্নিত করছে জাতীয় নির্বাচন কমিশন। 26শে ভোট ঘোষণার আগেই রাজ্যে 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এভাবে বিধানসভা ভোট ঘোষণার আগে 2016 সালে রাজ্যে বাহিনী মোতায়েন করা হয়েছিল, কিন্তু তার সংখ্যায় এত বেশি ছিল না। নির্বাচনকে সামনে রেখে যে প্রস্তুতি নেওয়া, সেই প্রস্তুতি নির্বাচন কমিশন নিক, কিন্তু নির্বাচন কমিশন বাহিনী পাঠালে হবে না, বাহিনী সক্রিয় থাকে। এখানে তো পুলিশ বাহিনীকে অন্য রাস্তায় নিয়ে যায়, যেখানে ঝামেলা হয় তার উল্টো দিকে নিয়ে চলে যায়। এতে তো কোনো লাভ হবে না। বাহিনীর সংখ্যা, বাহিনীর উপস্থিতি নয়, বাহিনীকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। গতবার প্রায় 950 কোম্পানি বাহিনী এসেছিল। পারলে রাশিয়া ইউক্রেনের বাহিনী আনবে, পারলে রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষী বাহিনী আনাবে। দিনের শেষে বাহিনী ভোট দেবে না, ভোট দেবে বাংলার মানুষ। যে বাংলার মানুষ দেখছে বিজেপির বঞ্চনা, বিজেপির অত্যাচার, এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নামক অসভ্যতা, বাংলা ভাষায় কথা বললে অত্যাচার। 10.5 কোটি বাঙালি যখন ভোট দিতে যাবে, ভোটের লাইনে এই হয়রানিগুলোর লাইন বাঙালি ভুলবে না। সোমরাত বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। ভাষা দিবসের অনুষ্ঠানে এক মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অনন্ত মহারাজ, বিজেপি সাংসদ অনন্ত মহারাজ। এসআইআর আবহে এইভাবেই মুখ্যমন্ত্রীর পাশে বিজেপি সাংসদ অনন্ত মহারাজ, যিনি এসআইআর নিয়ে কেন্দ্রকে শুধু নয় নির্বাচন কমিশনকেও ব্যাপকভাবে তোপ দেখেছিলেন। অনন্ত মহারাজের হাতে স্মারকচিহ্ন তুলে দিচ্ছেন। যখন তারপরে ডমিনিয়ন গভর্নমেন্টের সঙ্গে যুক্ত হয়েছি, তখন থেকে আমরা আজ পর্যন্ত লাঞ্ছনা, বঞ্চনা, তিরস্কারের শিকার হয়েছি, সব কিছু হারিয়েছি। বিজেপি সংসদ হলে কি হলো? সারা ভারতবর্ষের জন্য বলবো না, আমাদের মানুষের জন্য বলবো না, কিন্তু কিছু করছে না তো। ভারতবর্ষে যত মুখ্যমন্ত্রী আছে সবার সঙ্গে আমি। আপনার উপস্থিতি নিয়ে প্রশ্ন হচ্ছে, আপনি বোধহয় শীঘ্রই জয়েন করবেন। জীবন জোয়ারের জল সমুদ্রের ছায়া, ভোলে না কখনো মন তৃষ্ণার কায়া। ফুটিল গগনে ফুল মৃদু তলে বাস, সূর্যবিহীন প্রকাশ নাহি অবকাশ। কর্ম যাহা করিয়াছ তুচ্ছ গান ভাবি, সময়ের সংকেতে তুমি সব বুঝিতে পাবি। রাজবংশীরা হিন্দুদের ক্ষতি হবে এমন কোনো কাজ করবেন না, এটা রাজবংশী সমাজের হয়ে আমি বলতে পারি। কারণ তারা এমন কোনো কাজ করবেন না আগামী নির্বাচনে যাতে হিন্দুদের ক্ষতি হয়, সামগ্রিকভাবে হিন্দুদের ক্ষতি হয়। অতএব রাজবংশীদের নিয়ে আপনাদের চিন্তা না করলেই ভালো। উনি যেটা করছেন, কি করেছেন, ওনার ব্যক্তিগত ব্যাপার। তৃণমূলেই সিপিআইএম এর প্রতীক উর রহমান আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে সিপিআইএম এর প্রতীক উর রহমান তিনি যোগ দিলেন, পতাকা তুলে দিলেন তৃণমূলের। অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রতীকুর রহমান তিনি চ্যালেঞ্জ ছুড়লেন সিপিআইএমকে, আর তারপরে সিপিআইএম বহিষ্কার করল প্রতীকুরকে। দীর্ঘ জল্পনার অবসান, শেষমেশ তৃণমূলে প্রতীকুর রহমান। দেখুন, অনেকদিন থেকে আমি বলেছি আমার কোনো পার্টির বিরুদ্ধে আমার রাগ নয়, ক্ষোভ নয়। দলের অভ্যন্তরে একদল ব্যক্তি আছে যারা মতাদর্শ যে নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিল। কথা বহুবার বলেছি, শোনা হয়নি। তো যখন মুখ খুলে যে কর্নার করা হয়েছে, তারপরে বিজেপি বিরোধী রাজনীতিতে আমার মনে হয়েছে পশ্চিমবঙ্গের মাটিতে তৃণমূলের চেয়ে বেস্ট কেউ নেই। তৃণমূলে যাচ্ছ, এই কথাটা যখন শোনা গেল, সবাই বলছে তুমি আদর্শ থেকে বিচ্যুত হয়ে গেল। প্রথম কথা, যে বামপন্থী কর্মী বন্ধুরা যারা আমার এক সময় সতীর্থ ছিলেন, যারা আমাকে এখন আক্রমণ করছে, বা দুদিন আগে যারা আমাকে ডিফেন্ড করছিলেন, যারা ভালো বলছিলেন, আমি সবার কাছে দুহাত জড়ো করে বলছি, আমি কৃতজ্ঞ আপনাদের ভালোবাসায়, আমি কৃতজ্ঞ আপনাদের সমালোচনায়। আপনারা আবারও প্রমাণ করেছেন আপনারা দলের অনুগত সৈনিক। আপনাদের বিরুদ্ধে আমাদের কোনো ক্ষোভ নেই, আপনারা দলকে ডিফেন্ড করেছেন। বাট যে কারণে প্রতীকুর রহমানরা ছেড়েছে, আমি বললাম না, একটা প্রতীকুর রহমানের রাজনৈতিক মৃত্যু হয়েছে। আলিমুদ্দিনের সাহেবরা যদি সেই মৃত প্রতীকুর রহমানের লাশকে পোস্টমর্টম করে, তাহলে ওনারা বুঝবেন প্রতীকুর রহমানরা কেন দল ছাড়ে। যাদেরকে তোমার সমসাময়িক হিসেবে দেখা হয়, আমি নাম করেই বলছি, সৃজন বলো, দীপশিতা বলো, তাদেরকে নিয়েও একটা জল্পনা শোনা যাচ্ছে। তাদের উদ্দেশ্যে কোনো বার্তা দিতে চাইবে, কিংবা তাদের বিষয়ে? একদমই দিতে চাইবে না। দেখুন, প্রতিটা ব্যক্তি মানুষের তাদের রাজনৈতিক বোধ আছে, তাদের যে কোনো রাজনীতি চুজ করার অধিকার আছে, সেইটুকু সম্মান রাখা উচিত। ইনিংস প্রতিকূলের, আর সেইটাকে সে কিভাবে সামলায় সেই দিকে প্রত্যেকের নজর থাকবে। ক্যামেরায় সুব্রত জানার সঙ্গে সান্নিক ঘোষ, নিউজ 18 বাংলা, দক্ষিণ 24 পরগনা।